আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোনদের প্রতি নমস্কার। আমি লিটন জেরা, আমার বাড়ি শেখপাড়া খানপুর গ্রামে। আসলে এখানে সবার প্রশ্ন হতে পারে যে লিটন জেরা এই মেয়েটা এখানে কেন, কি জন্য এখানে আসার তার যোগ্যতাটা কি, কেন সে এখানে এসেছে। আসলে আমি জানি না আমি নিজেকে কতটুকু প্রতিষ্ঠিত করতে পেরেছি, তবে চেষ্টা করি নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়ার যেখানে প্রত্যেকটা মানুষ আমাকে চিনবে, শুধু দেশ নয় পুরো বিশ্বের মানুষ আমাকে চিনবে। তো আজকে আমি আমার এই জায়গায় আসা যে কারণে আমি 2025 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। তো তার জন্য সবাই আমাকে অভিনন্দন জানিয়েছেন, আমার যত কর্মকর্তা আছে, আমাদের ডিসি স্যার, আমাদের উপজেলা কর্মকর্তা, তারা সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং পুরো দেশবাসী পুরো বিশ্ববাসী আমার পাশে আছে। তারা আমার জন্য দোয়া করেছেন, তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমার এই সাফল্যে। তো আজকে আমি বলতে যাচ্ছি আমার সেই জীবনের গল্প। আসলে গল্প না, এটা একটা কঠিন বাস্তবতা বলতে পারেন। কারণ একটা প্রতিবন্ধী মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন যেমন তাকে কথা শুনতে হয়, তার পিতামাতাকেও সমাজে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। তো যখন আমি জন্মগ্রহণ করি ছোটবেলায়, তো তখন আমার পরিবারের সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল যে হাত পা ছাড়া জন্ম নেওয়া একটা মেয়ে, কিভাবে কিভাবে একে মানুষ করবো, আমরা কি করবো একে নিয়ে। কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হতে থাকি, কথা বলতে শিখি, একটু বুঝতে শিখি, তখন আমাদের বাড়ির পাশেই মসজিদ ছিলেন। মসজিদ ভিত্তিক মক্তব একটা কার্যক্রম ছিল। তো সেখানে আমাকে ভর্তি করায় দেয়। ভর্তি করে দেওয়ার পর সেখানে আমি যাওয়া আসা করতাম, আমার দাদি নিয়ে যেত, নিয়ে যেয়ে বসাই দিত একটা টুলের সামনে। তো সেই টুলের সামনে বসে সেখান থেকে আমার লেখাপড়া শুরু। প্রথমে আমি চক দিয়ে লিখতাম, চক দিয়ে স্লেটে লিখতাম। তো তারপরে থেকে স্লেটে লিখতে লিখতে আমার মুখে ঘা হয়ে গেছিল। তারপরে স্যার বলেছিল যে আমাদের যিনি হুজুর পড়াতেন, হুজুর আমাকে বলেছিল যে তোমার চক দিয়ে লিখতে যখন সমস্যা হচ্ছে তখন কলম ধরো। সেই থেকে শুরু হলো আমার কলম নিয়ে লেখাপড়ার যুদ্ধ। তো সেখানে আমার মসজিদে 1 বছর পড়াশোনা করার পর, ক্লাস করার পর আমাদের বার্ষিক পরীক্ষা হয়। বার্ষিক পরীক্ষায় আমি অংশগ্রহণ করি এবং সেখানে আমি ফার্স্ট হই। ফার্স্ট হওয়ার পরে আমাদের বিভাগীয় যিনি কর্মকর্তা ছিলেন, তিনি আসলে বিশ্বাস করতে পারেননি যে একটা হাত পা ছাড়া মেয়ে সে কীভাবে ফার্স্ট হতে পারে, কীভাবে পড়াশোনা করে এরকম রেজাল্ট করতে পারে। তো তিনি এসেছিলেন এবং আমাকে পুনরায় পরীক্ষা নিয়েছিলেন। তো পরীক্ষা নেওয়ার পরেও আমি সেখানে আবার ভালো রেজাল্ট করি, ভালো নাম্বার পাই। তারপরে তিনি বিশ্বাস করেছিলেন। তারপরে আমার যিনি হুজুর ছিলেন তিনি আমাকে আমার পাশে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করে দেন। তো প্রথম শ্রেণীতে ভর্তি করার পর আমি প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীতেই খুব ভালো রেজাল্ট করি এবং ক্লাসে ফার্স্ট হই, স্কুল ফার্স্ট হই। তো তখন থেকে আমাকে নিয়ে সবাই আমাকে খুব ভালোবাসতো, আমাকে খুব স্নেহ করতো। যখন ভালো রেজাল্ট করি, আমার টিচাররা বিশেষ করে তারা খুব খেয়াল রাখতো আমাকে সবসময় বলতো যে লিটন জেরা তুমি এগিয়ে যাও, অনেক ভালো করবে তুমি, আর তোমাকে নিয়ে আমাদের স্কুল একদিন গর্ববোধ করবে। তো সেই কথাটা আমার এখনো মনে আছে। আমার সেই প্রাথমিক স্কুলে আমাদের হেড ম্যাডাম এই কথাটা বলেছিলেন যে তুমি ক্লাস 5-এ বৃত্তি পাবে এবং তোমাকে নিয়ে আমাদের স্কুল গর্ব করবে, দেখবে একদিন। তো সেই ধারাবাহিকতায় আমি 2019 সালে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। পিএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পাই এবং বৃত্তি লাভ করি। এবং বৃত্তি লাভ করার পরে সেখান থেকে আমার পরিচিতি শুরু। বিভিন্ন প্রেস ক্লাব, তারপরে সাংবাদিক, মিডিয়া আমার বাড়িতে আসতে শুরু করে, আমাকে নিয়ে ভিডিও বানাই। তো সেখান থেকে আমার পরিচিতি সারা দেশে না, আমার বিদেশ থেকেও লোকজন আমার কাছে ফোন করে যে লিটন জেরা, আমাকে সাহস দেয় যে লিটন জেরা তুমি এগিয়ে যাও, তুমি নিশ্চয়ই পারবে, কেন পারবে না তুমি। তো সেই সাহস নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। এরপর 2019 সালে এসএসসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা দিই, পিএসসি পরীক্ষা শেষ করি। এরপর আমাদের পাশে হাই স্কুল গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। কিন্তু এর ভিতরেও অনেক প্রতিকূলতা আছে। আমি আজ যে কথাগুলো যে সহজভাবে বলতে পারছি, আসলে আসার পথটা অতটা সহজ ছিল না। আমি যখন আমার সরকারি
সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা দিই। ভর্তি পরীক্ষা দেওয়ার সময় আমি ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম। আমাদের সিট পড়েছিল আমাদের দোতলায়। তো আমার ওঠানো সমস্যা ছিল। আমার আম্মু বলেছিল, স্যারের কাছে রিকোয়েস্ট করেছিল যে যদি লিতুলজের পরীক্ষাটা নিচে নেওয়া যায়, কারণ ওকে তো ওঠানো অসম্ভব। কিন্তু স্যার তখন একটু কটু কথা বলে ফেলেছিলেন। জানি না তিনি কেন এরকম করেছিলেন, কিন্তু বলে ফেলেছিলেন। তো সেখান থেকে মনে কষ্টে আমি সেই স্কুলে চান্স পেয়েছিলাম, কিন্তু সেখানে আমি কিন্তু ভর্তি হইনি। কারণ যেখানে আমার সম্মান নেই আমি সেখানে যেতে চাই না। যারা আমাকে সম্মান দেয় না সেখানে আমি কখনোই যেতে চাই না। এরপর আমি আমার পাশেই আমার স্কুল গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের হেডমাস্টার, তিনি আমার বাড়িতে এলেন। বাড়িতে এসে বললেন, লিতুলজেরা তুমি আমাদের স্কুলে ভর্তি হও, তোমার কোনো চিন্তা নেই, আমরা আছি তোমার পাশে। তো তেনারা আমাকে সাহস দিয়ে আমাকে স্কুলে ভর্তি করান এবং তারা যে আশা নিয়ে আমাকে ভর্তি করেছিলেন যে আমি ভালো কিছু করব, ভালো রেজাল্ট করতে পারবো, প্রতিষ্ঠান থেকে ভালো সবার মুখ উজ্জ্বল করতে পারবো, তো আমি তাদের মান রাখতে পেরেছি। আমি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত হাই স্কুলেও কখনো আমার 2 রোল হয়নি, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। তো তাদের যে চাওয়া ছিল আমার কাছ থেকে, আমি সেই চাওয়াটা পূরণ করতে পেরেছি। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আমার থেকেও বেশি আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখে। আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন ডাক্তার হব, শুধু ডাক্তার না, একজন ভালো মনের মানুষ হব এবং ভালো প্রাণের ডাক্তার হব, যাতে কখনো আমি সকল গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের একটা দুর্নাম আছে, কালকেও আমাদের এক ম্যাডাম বলছিল, লিতুলজেরা তুমি ডাক্তার হবার ঠিক আছে, কিন্তু এমন ডাক্তার হয়ে যেন মানুষ তোমাকে চেনে, তোমাকে ভালো বলে যে তোমার ওই মেয়েটা ভালো, ও মানুষের ভালো করে, এরকম একজন ডাক্তার হয়ে। আমি বললাম, জি ম্যাডাম, আমি এরকমই একজন ডাক্তার হব যাতে আমি মানুষের উপকারে আসতে পারি। আমি কখনোই এমন কিছু করবো না যাতে মানুষের অপকার হয়। আমি সবসময় মানুষের উপকার করব, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবো। তো সেই প্রত্যয় নিয়ে আমি এগিয়ে চলছি আমার পড়াশোনার জার্নি। আমার এই পড়াশোনার জার্নিটা খুব বেশি সহজ ছিল না। তো আমার বাবা মা আমার পাশে ছিল, আমার শিক্ষকরা আমার পাশে ছিল, আমার পুরো পুরো দেশবাসী আমার জন্য দোয়া করে। আমার পুরো বিশ্বের মানুষও বিদেশ থেকেও আমাকে ফোন দিয়ে বলে, লিতুলজেরা তুমি এগিয়ে যাও, তুমি পারবে, তোমার মনোবল আছে, তুমি পারবে। আমি বিশ্বাস করি একটা মানুষ চাইলেই পারে সবকিছু, শুধু একটু প্রতিজ্ঞা করতে হবে, নিজের সাথে নিজের প্রতিজ্ঞা করতে হবে যে পারবো, এটা আমার দ্বারা সম্ভব, তাহলে নিশ্চয়ই সেই কাজটা অবশ্যই সম্ভব। কারণ আমার দ্বারা পড়াশোনা হবে, আমি এরকম জায়গায় আসতে পারবো। আজকে আমি এরকম জায়গায় আসতে পেরেছি, এখানে আমাকে সবাই দেখছে, আমি এরকম জায়গায় আসতে পেরেছি, এটা কখনো কেউ হয়তো ভাবিছিল না যখন আমি জন্মগ্রহণ করেছিলাম। তো আমার সেই ছোটোবেলায় সেই প্রচেষ্টা ছিল যে জীবনে কিছু করব, পড়াশোনাটা চালিয়ে যাব, ভালো কিছু করব। তো আমি করেছি, যে আমার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা আমি এগিয়ে যাচ্ছি। এখনও আমার জার্নি শেষ নয়, এটা সবেমাত্র শুরু, এক ধাপ পেরিয়েছি, এরপরে অনেক 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 পথ পেরোতে হবে। তার জন্য সবার দোয়া প্রয়োজন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি, জীবনে ভালো মানুষ হতে পারি, একজন ভালো ডক্টর হতে পারি। আর একটা কথা বলি, আমার আপু আম্মু আমার জন্য অনেক কষ্ট করে, তারা এখন অসুস্থ হয়ে গেছেন, দুজনেই অনেক অসুস্থ। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, সবসময় আমার পাশে এভাবেই থাকতে পারে। কারণ তারা না থাকলে আমার এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। তো তাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাহস দিবেন। সবার দোয়া প্রয়োজন, আমার কারোর আর্থিক সহায়তা বা অন্য কিছু প্রয়োজন না, আমার শুধু সবার দোয়া প্রয়োজন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো জায়গায় পৌঁছাতে পারি, জীবনে ভালো কিছু করতে পারি। আমি চেষ্টা করি নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়ার যাতে সবাই আমাকে চেনে। আমি যদি লেখাপড়া না করতাম, আমি যদি এ পর্যন্ত আসতে না পারতাম, তাহলে কোথাকার লিতুলজেরা, কোন গ্রামে, কোথায় বাড়ি, কেউ চিনত না আমাকে। কিন্তু এখন কোথাও গেলে একজন অপরিচিত কেউ জিজ্ঞেস করে, তুমি সেই লিতুলজেরা না, তখন ওই অনুভূতিটা অন্যরকম হয়, যে মানুষ আমাকে চেনে, আমি কিছু করতে পেরেছি, যাতে মানুষ আমাকে চিনছে। তো সেই পরিস্থিতিটাই ধরে রাখতে চাই, জীবনে ভালো কিছু করতে চাই, সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
ঠিক আছে, সবাই জানতে চাইছে, কেউ গান শুনতে চাইছে, তো আমি ঘোষণা দিয়েছিলাম ওর কণ্ঠে ওর পছন্দের একটু গান, তাহলে আমরা গজল শুনি। চেষ্টা করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি তো প্রফেশনাল গায়িকা না, জাস্ট মনের আনন্দে গান গাই। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমারও আমাদের এই সঙ্গের পশ্চিমা পক্ষ থেকে ওকে সাধুবাদ, আশীর্বাদ, ধন্যবাদ এবং ওর পরিবারের জন্য আমরা মঙ্গল কামনা করব। এবার সম্বর্ধনা মানব সেবা সংঘ, কি সুন্দর একটা নাম। আমাদের মানব সেবা সংঘ সৈয়দ মোহাম্মদপুর ছোটগড় বিদ্যালয়ের সুযোগ্য সহকারী শিক্ষক মেহেদি স্যারের সাথে দুইজন সর্বসঙ্গে এসছেন, একসাথে এসছেন ওই সংঘের দুইজন প্রতিনিধি এবং তিনজন প্রণব ঘোষণা দিয়ে প্রথম সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা। আর আলাদা পাবে কারণ আব্বুরের বন্ধু ছিল, মঞ্চে ওকে সম্বর্ধনা টাকা দিয়ে দেবো না, চাপ পরে ওটা বসে দেওয়া হবে। এবার সম্বর্ধনা মানুষ সঙ্গে আমরা আমার বোন লিতুন জিরাকে সম্বর্ধনা দিচ্ছেন এখন মানব সেবা সংঘ, একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। সেই সংঘের সভাপতি আমার শ্রদ্ধা শিক্ষক